কাছ থেকে তোমরা আরও ঘটনা চাও কি না অবশ্যই বলো। দিদিভাই তো কমেন্টস পড়বেন, আর দিদিভাই কিন্তু যদি কমেন্টস পড়ে জানতে পারেন কেউ নেই, তোমরাও একটা আওয়াজ শুনেছ খট করে, এই পাশ থেকে আওয়াজটা হয়েছে, কেউ নেই, অকারণে একটা আওয়াজ হলো। আমি জানি হবে, বাড়িতেও কেউ নেই, ছেলে গেছে বাইরে ফুচকা আনতে, আছি আমার সোনু ডগি আর আমি। তো ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে কালকে যেটা তোমরা দেখতে পেরেছো ঘটনায় ঘটেছে সেটা কোনো রকম ফেক না। কেউ কেউ বলেছো নাকি যে আমার নাকি বানানো, এরকম কোনো ব্যাপারই না। কারণ তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো তোমরা জানো যে আমি কোন জায়গায় বাস করি। তাহলে চলো, কালকের ভিডিও ফুটেজটা আমাকে অনেকেই বলেছো দিদিভাই আরও একবার তুমি দেবে, আমরা এই ঘটনার মধ্যে তোমাদেরকে অবশ্যই একবার কালকে যেটা হয়েছে শেষে আমার সাথে আমি তোমাদের সাথে ফুটেজটা আরও একবার শেয়ার করব। ভালো করে শুনো, তাহলে বুঝতে পারবে যে ঠিক আমার কানের এই সাইড থেকে ঠিক এরকম করে একটা তুড়ি মারার শব্দ, ঠিক আছে, ঠিক এরকম করে। তো চলো, ওটা কোনো মাটিতে কোনো জিনিস পড়লে নিশ্চয়ই গড়াতো, সেই জিনিসটা যেহেতু একদম পাওয়ার কাট ছিল, পরিষ্কারভাবে শোনা যেত সেই শব্দটা যে গড়িয়ে যাচ্ছে বা কোনো কিছু, ওরকম কিছুই না। এবার বিশ্বাসটা হচ্ছে যার যার বিষয়, যে বিশ্বাস করেছো ভালো, যে না করেছো তাও ভালো। তাহলে চলো আজকে যাব। আজকে আমাদের যিনি ঘটনাটা পাঠান ওনার নাম হচ্ছে রত্না অধিকারী। রত্না অধিকারী দিদিভাই পূর্বে একজন টিচার ছিলেন। ওনার টিচার থাকাকালীন ওনার লাইফে অনেক রকম ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দিদিভাই বলেন যে সোনা, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার ঘটনা শুনি, আমি ভূত প্রেত আত্মা যে হয় আমি বিশ্বাস করি। কেউ বিশ্বাস করুক ছাই নাই করুক, আত্মার উপস্থিতি যে আছে সেটা আমি নিজে একজন সরকারি স্কুল শিক্ষিকা হয়ে আমি নিজে থেকে তোমাকে বলছি যে আত্মা বলে কোনো জিনিস আমাদের এই দুনিয়ায় এক্সিস্ট করে। আমাদের দিদিভাই বলেন যে সোনা, আমি 2002 সালে যখন আমি স্কুলে আমার চাকরিটা পাই একজন টিচার পদে, তখন আমার জীবনে খুব একটা ভালো দিন কাটছিল। কারণ তার 2 বছর আগে মানে 2000 সালে আমার বিয়ে হয়। 2000 সালে বিয়ে হওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বিয়ের আগেই যখন কথা হয় পাকা কথা, তখন তারা বলেছিলেন যে তুমি যদি বিয়ের পর পড়াশোনা করতে চাও বা তোমার যেটা জীবনে লক্ষ্য আছে তুমি সেটা করতে পারো, সেটা ওনারা কথা দিয়েছিলেন। রীতিমতো বিয়ের পর কিন্তু সেই কথাটা ওনারা রাখেন। যাই হোক, এটাও গেল আমার শ্বশুর বাড়ির পার্ট। এবার বলি আমার স্কুল জীবনের কিছু ভৌতিক সত্য ঘটনা। আমাদের রত্না দিদিভাই বলেন যে আমি ঠিক 2002 সালে একটি গভর্নমেন্ট স্কুলে ভালো একটা শিক্ষিকার পদ পাই, অস্থায়ী না স্থায়ী পদে আমি কিন্তু যুক্ত হই। তখন আমার বাড়ির প্রত্যেক কটা মানুষ আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করে, প্রথম থেকেই তারা আমাকে সাপোর্ট করে আসছিল। তো আমি খুব ভালোভাবে প্রথম দিন স্কুলে যাই। তো যাওয়ার পর যেটা প্রথমে হয় সবাই আমরা জানি যে সবার সাথে একটা পরিচয় পর্ব থাকে, সবার সাথে ক্লাসে পরিচয় হলো, সবার সাথে খুব ভালোভাবে একটা বন্ডিং হলো। এমনকি ওখানে আরও যারা টিচার ছিলেন তাদের সাথেও আমার পরিচয়, তাদের সাথে একটা ভালো বন্ডিং হলো, সম্পর্ক সুসম্পর্ক হলো। তারপর আমি আস্তে আস্তে প্রত্যেক দিন স্কুলে আমার ছোট ছোট বাচ্চাদের নিজের সন্তানের মতো মনে করে পড়াতে শুরু করলাম, তাদের শিক্ষা দিতে শুরু করলাম। ঠিক 5 মাস পর আমার সাথে ঘটনাটা ঘটে আমাদের সেদিনকে টিচার্সদের কিছু মিটিং ছিল, যেটা স্কুল আওয়ার্সের পর। আমাদের প্রিন্সিপাল ম্যাম ছিলেন, উনি আমাদেরকে সবাইকে অ্যালার্ট করলেন যে আজকে ক্লাস যখন ছুটি হয়ে যাবে
সবাই বাচ্চারা বাড়ি চলে যাবে, তারপর আমাদের একটা মিটিং হবে যেটা টিচার্সদের নিয়ে। তো সেরকমভাবেই আমাদের বলা হয় যে কেউ বাড়ি যাবেন না যতক্ষণ মিটিংয়ে আপনারা অ্যাটেন্ড করবেন, সবাই একত্র হবেন। একটা আমাদের 3 তলার উপরে একটা রুম ছিল যেখানে আমাদের বাৎসরিক স্কুলের যে ফাংশানগুলো হয় সেইগুলোই ওখানে হতো। একটা ছোট্ট করে একটা মঞ্চ করা ছিল। তো সেইখানেই আমাদের সবাইকে বলা হয়, মানে স্কুল আবার যখন শেষ হবে তখন সবাই একে একে ওখানে এসে আপনারা উপস্থিত হবেন। প্রিন্সিপাল ম্যাম বলে আমি ঠিক সময় মতো চলে আসব। সেরকমই কথা মতো কাজ। সেদিন সব বাচ্চাদের পড়াশোনা করে যখন যার ছুটি হবার ঠিক সময় মতো সবাই চলে যায় বাড়ি। পুরো আমাদের স্কুলটা ফাঁকা, শুধু রয়েছি আমরা বেশ কয়েকজন টিচার্স আর আমাদের সিকিউরিটি গার্ড, আর একজন থাকেন যিনি সব সময় পাহারা দেয়, স্কুলের ভিতরে থাকে পিয়ন টাইপের। উনি হচ্ছে আমাদের ফাইল, আমাদের পেন লাগলে পারে, যাবতীয় চা কফি বা আদার্স কিছু সেগুলো উনি এনে দেন। মোটামুটি হাতে গুনে আমরা তখন 12 থেকে 13 জন স্কুলে রয়েছি। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে চলো উপরে যাবে না টিচার? তো উনি আমাকে বললেন যে হ্যাঁ রত্না তুমি যাও, আমি যাচ্ছি। উনি ওখানে সিনিয়র, যার কথা বলছি উনি সিনিয়র। তো বললো তুমি যাও, আমি তোমার পেছনেই উঠছি, আমি একটুখানি খাবার খাচ্ছি। মানে উনি অনেক লেট করেই লাঞ্চ করছে। আমি ওনাকে বললাম যে টিফিনে কেন খাবারটা খেয়ে নাওনি এত লেট করে? তখন প্রায় 5টা বাজে। তো আমাকে বলল যে হ্যাঁ একটু লেট হয়ে গেছে, একটুখানি কাজ করছিলাম, আমি যাচ্ছি তুমি যাও, আমার জন্য দাঁড়াতে হবে না। তো এই কথা বলতে আমি দেখলাম উনি বসে তখনও স্টাফ রুমে উনি টিফিন খাচ্ছেন। আমি পাশ কাটিয়ে চলে গেলাম সিঁড়ি দিয়ে 3 তলায়। পুরো উপরে উঠি, উপরে ওঠার পর বসে আছি। একে 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 সবাই আসে, যারা আদার্স আরও টিচার ছিল সবাই আসেন, এসে ওখানে জমায়েত হয়। প্রিন্সিপাল ম্যাম ঠিক 5:15 উপরে আসলেন। ম্যাডাম আসার পর আমাদের ওখানে একটা রোল কল হলো। ম্যাডাম দেখলেন যে সবাই ঠিকঠাক এসছেন নাকি, কেউ বাড়ি চলে যাননি। তো ম্যাডাম একটা রোল কল করলো, জাস্ট ম্যাডাম মুখে মুখেই। তো আমরা ম্যামকে বললাম যে প্রেজেন্ট আছি। এরপর আমরা সবাই চেয়ারে বসে আছি, কিন্তু ম্যাম আমাদের রোল কলের পর যেটা বোঝা গেল যে আমাদের সেই সিনিয়র যে টিচার যিনি লাঞ্চ করছিলেন স্টাফ রুমে বসে, উনি কিন্তু উপরে নেই। তখন আমাদেরকে বলা হলো যে আচ্ছা টিচার এখনো আসেননি কেন? প্রিন্সিপাল ম্যাম আমাদের জিজ্ঞাসা করলেন। তখন সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে। আমার সাথে যেহেতু উনি শেষবার কথা হয়, আমি তখন প্রিন্সিপাল ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি যখন আসছিলাম ওপরে তখন উনি লাঞ্চ করছিলেন, হয়তো উনি লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছেন, হতেই পারে, অনেক সময় মানুষের শরীর সব রকম নাই থাকতে পারে, হয়তো ঘুমিয়ে পড়েছেন বা কিছু, নাহলে আসবেন না কেন? কারণ উনি তো নিজেই বললেন যে তুমি ওপরে যাও আমি আসছি। তখন আমাকেই ম্যাডাম বললেন, প্রিন্সিপাল ম্যাম, যে তুমি রত্না তুমি একবার নিচে যাও তো, তুমি গিয়ে একটুখানি ওকে তুলে নিয়ে এসো, আমার মনে হয় ও ঘুমাচ্ছে। তো আমি ম্যাডামকে বললাম যে আচ্ছা ম্যাডাম আমি নিয়ে আসছি। আমি সিঁড়ি দিয়ে নামছি। যখন আমি সিঁড়ি দিয়ে নামছি 3 তলা থেকে, যখন আমি 2 তলা থেকে 1 তলার মিডিলে সিঁড়িতে, তখন অটোমেটিক্যালি আমার শরীরটা না ভার হয়ে গেল। আমি কিন্তু কোনো রকম ওসব মাথায় আমার কিচ্ছু নেই, আমি সিঁড়ি দিয়ে নামছি, আমার পুরো শরীরটা না ভার হয়ে গেল। তাও আমি কিছু মনে করিনি, নিজের মতো নিজে গটগট গটগট করে সিঁড়ি দিয়ে নামলাম। নেবে সোজা স্টাফ রুমে, যেখানে ওই সিনিয়র যে টিচার উনি লাঞ্চ করছিলেন ওখানে আসি। আসতে দেখলাম সেই সিনিয়র টিচারের স্টাফ রুমের ভিতরে ছিল, স্টাফ রুমের দরজাটা দেখলাম ভেজানো রয়েছে, মানে বন্ধ করা। তো আমি তখন ভাবলাম যা, আমার মনে হয় ওই টিচার বাড়ি চলে গেছে, কারণ গেটটা বন্ধ দেখে আমি এটা ভেবে তখন আমি ওই দরজাটা না খুলে স্টাফ রুমের, আমি আবার সিঁড়ি দিয়ে উঠবো বলে যখন পেছন ঘুরি তখন আমার কি মনে আসলো, আমি তখন ভাবলাম যে না একবার দরজাটা খুলেই দেখি, হয়তো গেটটা বন্ধ করেই ঘুমাচ্ছে, হতেই পারে,
তো আমি এসে যখন দরজাটা হাত দিয়ে ঠেলা দিই, তখন ওই স্টাফ রুমের দরজাটা খুলে যায়। দেখলাম সেই সিনিয়র টিচার উনি স্টাফ রুমের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই অবস্থায় আমার কাছে আর কোনো রকম কিছু করার নেই। আমি এতটা ওখানে ভয় পাই, আমি ওখানে মাগো বলে সেন্সলেস হয়ে যাই। এবার যে খাবার দিত, চা কফি এনে দিত, পিয়ন টাইপের একজন ছিলেন, বয়স্ক এক কাকু, উনি ওই মাগো বলে যখন আমি ওখানে সেন্সলেস হই পড়ে যাই, তখন উনি আশেপাশে কোনো জায়গায় ছিলেন। উনি তখন ওই নিচ থেকেই 3 তলার উদ্দেশ্যে ম্যাডাম 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 করে ডাকছেন, ম্যাডাম এখানে এসুন, রত্না ম্যাম পড়ে গেছে, রত্না ম্যাডাম পড়ে গেছে, তাড়াতাড়ি এসুন। তখন আমি যে মানে সেন্সলেস হয়েছি, কিন্তু পুরোপুরি না, আমার তখনও হালকা সেন্স আছে যে আমাকে ঘিরে কিছু চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই তখন নেমে আসে। তারপর আস্তে আস্তে আমার জ্ঞানটা হারিয়ে যায়, আমি জানি না। তারপর যখন আমার জ্ঞান আসলো, তখন আমি আমার বাড়ির বেডরুমে শুয়ে আছি। আমার হাজব্যান্ড রীতিমতো অফিস থেকে উনি চলে আসে ফোন পেয়ে, শাশুড়ি মা পায়ে তেল দিয়ে ঘষছে, আমার হাজব্যান্ড আমার মাথায় হাত বুলাচ্ছেন, আর কাজের আমার বাড়িতে যে দুজন কাজের বউ আছে, তারা সামনে বসে রয়েছে চেয়ারে। আমার হুঁশ আসতে আমি তড়িঘড়ি করে উঠলাম। উঠে আমি আমার হাজব্যান্ডকে বললাম, কটা বাজে, তুমি চলে এসছো? আমার হাজব্যান্ড বললো, চুপ করো, এখন তোমার রেস্টের দরকার। কি হয়েছিল? আমি তখন পুরো বিষয়টা কাঁদতে কাঁদতে বললাম, কারণ আমার ওরকম অভিজ্ঞতা আগে কোনো দিন হয়নি। যার সাথে কথা বলে গেলাম, হয়তো খুব জোর হলে 20-25 মিনিটের ডিফারেন্সে সেই মানে মানুষটাকে দেখছি গলায় দড়ি দিয়ে ওরকম ঝুলছে। এটা আমি কখনোই কাম্য করিনি যে আমি দেখব সে মানুষটা এত হাসি খুশিভাবে খাবার খেলো, এত সুন্দরভাবে কথা বলল যে তুমি যাও আমি এক্ষুনি আসছি, সেই মানুষটা এইটুকুনির মধ্যে গলায় দড়ি দিয়ে দিল। আমি এই জিনিসটা যখন বাড়িতে বলছি, তখন আমার শাশুড়ি মা বলল যে বৌমা এসব মাথার মধ্যে এনো না, হয়তো তার কোনো কিছু একটা অসুবিধা ছিল, হয়তো সেটার জন্য উনি ওটা করেছে, যাই হোক তুমি রেস্ট নাও। তারপর ডাক্তার আসলো 7টার দিকে, সন্ধ্যাবেলা ডাক্তার আসতে, ডাক্তার তখন ওই একটা সময়ে একটা সুখবর দিলেন, সেটা বলেন যে আমি নাকি প্রেগনেন্ট, আমি গর্ভবতী। তো বাড়িতে সবাই খুব আনন্দিত, সবাই খুব খুশি, কিন্তু আমিও খুব খুশি, মানে খুব বলতে খুবই খুশি। কিন্তু কোথাও গিয়ে আমার বারবার করে ওই যে টিচার, ওই যে ম্যাডাম সিনিয়র, ওনার যে কথা, উনি যে শেষবার আমার সাথে কথা বলেছেন, ওনার যে মুখটা বারবার আমার চোখের সামনে ফুটে ফুটে উঠছে। আমি কোনো মতে ওনার মুখটা, ওনার কথা আমি ভুলতে পারছি না, আমি কোনোভাবে ভুলে থাকতে পারছি না। তখন আমার হাজব্যান্ড আমার বাড়িতে ফোন করলো, মানে আমার মা বাবার কাছে ফোন করে বিষয়টা জানালো। তো আমার মা বলল যে কালকে আমরা আসছি ওকে দেখতে, একটা সুখবর, তারা দাদু হবে, দিদা হবে, মানে একটা সুখবর। সাথে এটাও বললো যে আমার সাথে কি হয়েছে স্কুলে সেটাও জানায়। তারপর সকালবেলা আমার মা বাবা আসলো। তো মা বাবা আসার পর মা বাবা আশীর্বাদ করলো, খুব ভালো। বাড়িতে শাশুড়ি মা, আমার মা, সবাই মিলে বসে গল্প সব হচ্ছে সব। আমি কিন্তু ভুলতে পারছি না ওনার মুখটা, কারণ এটা কখনো ভোলা যায় না। একটা মানুষ 20 মিনিট 15 মিনিট আগে তোমার সাথে কথা বললো, সেই মানুষটাকে আমি এসে আবার আমি শেষবার কথা বলে গেছি, আমি তাকে প্রথম এসে দেখছি সে হ্যাঙ্গিং, সে ঝুলছে, সেটা কি করে ভোলা যায়? যাই হোক, তারপর আস্তে আস্তে দিন যেতে থাকে। আমি কিন্তু ওই সময় পুরো স্কুল থেকে একদম ছুটি নিয়ে ঘরে বসে আছি, কারণ আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা কোনো মতেই বলছে না যে তুমি স্কুলে এই সময়টা যাও, কারণ তুমি তাকে এমনি বাড়িতে থেকে ভুলতে পারছো না। টিভি দেখছো, হাজব্যান্ড ঘোরাতে নিয়ে যাচ্ছে, এতগুলো মানুষ রয়েছি, তুমি যদি স্কুলে যাও এই সময় তোমার বারবার করে মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরবে। তুমি তার সাথে কথা বলেছো, স্টাফ রুমে বসে খাবার খেয়েছো একসাথে, আগে উনি জীবিত অবস্থায় যখন ছিলেন, গল্প, পারিবারিক সাংসারিক সব কিছু তোমার বারবার করে মনে পড়বে। তুমি তার থেকে ভালো কয়দিন বাড়িতে রেস্ট নাও, কারণ এখন তো তুমি গর্ভবতী, তোমার একটু রেস্টের দরকার আছে। তো আস্তে আস্তে
আমি বাড়িতে থাকতে থাকতে একটা সময় সেই জিনিসটা হালকা হালকা হতে থাকে। তারপরে আমি অনেকটা দিন হয়ে যাওয়ার পর, প্রায় মাসখানেক আমি বাড়িতে ছিলাম, তারপর আবার পুনরায় আমি স্কুলটা জয়েনিং করলাম। জয়েনিং করার পর আমাদের প্রিন্সিপাল ম্যাম সব বিষয়টা জানতে পারে। তো ম্যাম তখন বলল যে দেখো রত্না, তুমি তো এখন গর্ভবতী, এই অবস্থায় তুমি স্কুলে আসছো, যদি কোনো অসুবিধা না হয় তাহলে তুমি এখন আরও একটা মাস রেস্ট করো, কারণ একটা যদি কিছু হয়ে যায়। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম খুবই ভালো। তা আমি ম্যাডামকে বললাম যে না ম্যাডাম, এতগুলো ছোট ছোট বাচ্চা নতুন জয়েনিং করেছি, ওদের সাথে একটা ভালো সুসম্পর্ক হয়ে গেছে, ওরাও আমাকে খুব চায়, আর তাতে কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে থাকলে আমার ভালোই লাগবে, কোনো অসুবিধা হবে না। তো এরকম করেই ম্যাডাম বললো ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। তারপর আস্তে 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 প্রায় দিন কাটতে থাকে, পড়াচ্ছি, সব কিছু ঠিকঠাক হচ্ছে। হঠাৎ করে একদিন একটা বড় ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটলো। সেটা হচ্ছে তখন আমার 3 মাস, আমি গর্ভবতী 3 মাস। আমি ক্লাস যখন করাচ্ছি তখন আমার হঠাৎ করে তল পেটটা ব্যথা করছে, চিনচিন চিনচিন করে একটা পেন হচ্ছে। তারপর আমি একটা ক্লাস হলো, হওয়ার পর যখন ক্লাস শেষ হয়, বেল বাজলো, আমি সাথে সাথে বেরিয়ে ওয়াশরুমে যাই। পেটটা ব্যথা ব্যথা করছে, ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যখন আমি ঢুকলাম তখন দেখলাম একজন সিনিয়র শিক্ষিকা ভিতরে অলরেডি ছিলেন, উনি মুখ ধুচ্ছিলেন। আমাকে দেখে বলল রত্না কেমন আছো? আমি বললাম ভালো। হ্যাঁ আপনি কেমন আছেন? তো বলল এই তো চলছে, বলে উনি আস্তে করে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছতে মুছতে আমার পাশ থেকে বেরিয়ে চলে আসলেন। তারপর আমি ওয়াশরুমে হাত মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে যখন বেরিয়ে আমার স্টাফ রুমে আসি, আবার আদার্স ক্লাসে যাব আমি, আমাকে তখন ম্যাডাম বলেছিল যে বেশি ওপর নিচ করবে না। তখন ক্লাস চেঞ্জ করে দিত, যেখানে আমার দোতলায় ছিল সেখানে ওই অন্য কাউকে পাঠাতো, আমাকে নিচের যতগুলো ক্লাস ছিল সেখানেই আমি তখন ক্লাস করাতাম। আর আমি স্টাফ রুমে এসে বসলাম, আর অনেকেই ছিল স্টাফ রুমে বসে আছি। তো তখন আমাকে একজন টিচার জিজ্ঞাসা করছেন, উনি হিস্ট্রি টিচার, উনি আমাকে বললেন যে রত্না শরীর কেমন আছে? আমি বললাম ভালো আছে দিদি। তখন বলল যে খুব এই সময়টা নিজেকে খুব টেক কেয়ার করবে, তোমার এই সময়টা খুব যত্ন নেওয়া দরকার, আর খুব হাসি হাসি মুখে থাকবে সব সময়, আলতু ফালতু কিছু চিন্তা করবে না, দেখো যেটা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। মানে ওই দিদি যে অ্যাকচুয়ালি হিস্ট্রি টিচার, উনি অ্যাকচুয়ালিও মানে ইনডাইরেক্টলি আমাকে ওই বিষয়টা নিয়ে বলছে, সেদিন যেটা হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আমাকে উনি বলছেন। তা আমি তখন ওনাকে বললাম না দিদি কোনো ব্যাপার না, অনেকটা সময় হয়েছে, যাই হোক আমি এখন ওসব জিনিস ভুলে গেছি। এই কথা বলতে বলতে তখন আমি হট করে বললাম, যাকে আমি বাথরুমে দেখি আমি তার কথা বলছি, যে আমাদের ওই দিদি এখন কোন ক্লাস নিতে, এটা আমি জিজ্ঞাসা করছি। তখন আমাকে হট করে ওই দিদি যার সাথে কথা বলছিলাম স্টাফ রুমে, ওই দিদি তখন বলল কই ও তো আজকে স্কুলে আসেনি। তো আমি বললাম যে কি বলছেন দিদি, এক্ষুনি আমি ওয়াশরুমে গেলাম, আমার সাথে তো দেখা হলো, মুখ ধুচ্ছিল জলে, তারপর বেরিয়ে আসলো আমার পাশ থেকে, আমাকে জিজ্ঞাসা করলো রত্না কেমন আছো? তখন বলছে কি বলছো রত্না, তুমি একটু স্বাভাবিক হও, তুমি এখনো মনে হচ্ছে একটা মোহর মধ্যে রয়েছো, কি বলছো? ও তো নেই, ও তো পুরী গেছে ওর ফ্যামিলিকে নিয়ে, আজকে 5 দিন হয়ে গেল। আসলে তুমি তো কদিন স্কুলে আসোনি, তুমি জানো না, তুমি কাকে দেখেছো? আমি পুরো অবাক, আমি কাকে দেখলাম? আমার সাথে কথা বললো দিনের বেলা, আমি ঢুকছি সে মুখ ধুয়ে বেরোচ্ছে, আমি ভুল দেখেছি। এইবার আমার আস্তে আস্তে একের পর এক স্কুলে এরকম শুরু হলো। সেটা হচ্ছে আরও একদিনের একটা কথা বলি, আমি ক্লাসরুম থেকে বেরিয়ে আমি সিঁড়ি দিয়ে নামছি, ক্লাসরুম দিয়ে বেরিয়ে সিঁড়িতে আমি সেরকম ওটা নামা করতাম না, কিন্তু দোতলায় আমি উঠেছিলাম, আমার কিছু কাজ ছিল। আমি দোতলা থেকে যখন নামছি হঠাৎ করে আমার পিঠের মধ্যে এত জোরে আমাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দেয়। সত্যি কথা বলতে ভগবান ছিল সাথে, আমার সাথে সেরকম কিছু হয়নি, যেহেতু আমি একদম রেলিংয়ের গা ঘেঁষে নামছিলাম। যখন আমাকে ধাক্কাটা পিঠে মারে আমি রেলিংটাকে ধরে নিই, ঝুঁকে যাই নিচের দিকে সিঁড়িতে, কিন্তু আমি কিন্তু পড়ে যাইনি। আমি খুব মানে কি বলবো, সেদিন কপালের জোরে বেঁচে যাই।
তারপর আমি ওখান থেকে দাঁড়িয়েই চিৎকার করতে থাকি যে কে আছো কে আছো। সাথে সাথে দোতলায় যে ক্লাস হচ্ছিল টিচার বেরিয়ে আসে, এসে বলছে কী হয়েছে রত্না। তখন আমি বললাম, তখন আমাকে সে ধরে নিয়ে গিয়ে ক্লাসে বসালো। একের পর এক আমার সাথে কেন এরকম হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। সবাই তখন আমাকে একে একে টিচাররা বলল, রত্না তুমি এরকম কেন দেখছো? এই বাথরুমের মধ্যে তুমি যাচ্ছ, যেখানে সে 5 দিন ধরে নেই, পুরীতে গিয়ে বসে আছে, তাকে তুমি বাথরুমের মধ্যে দেখছো, তুমি সিঁড়ি দিয়ে নামছো, তোমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কেন তোমার সাথে এগুলো কেন হচ্ছে? আমি তখন তাদেরকে বললাম যে বিশ্বাস করো তোমরা, আমি নিজেও জানি না যে আমার সাথে কেন হচ্ছে, কে করছে এরকম। আর তারপর আস্তে আস্তে আমাদের স্কুলের যারা আরও টিচার ছিল দিদিমণি, তাদের সাথেও এরকম ঘটনা ঘটতে শুরু করলো। তারা ওরকম সিঁড়ি দিয়ে নামছে, এক্সাম চলছে, এক্সামের সময় তো বুঝতেই পারছো একটা সরকারি স্কুল, সেখানে কতটা গাইডনেস থাকে, কতটা নিরাপত্তার মধ্যে বাচ্চাদেরকে আমাদের চোখে চোখে রাখতে হয়, কিভাবে কি সব কিছু সামলাতে হয়। ওই সময়েও দুটো টিচারের সাথে ওরকম হয়, সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা, সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা। তো তখন আমরা বুঝে উঠতে পারছি না যে এরকম কেন হচ্ছে। আস্তে আস্তে প্রিন্সিপালের ম্যামের কানে কথাটা আমরা দিই। ম্যাম সবই জানতো, কিন্তু আমরা ম্যামকে ডাইরেক্টলি কিছু বলিনি। ম্যাম ইনডাইরেক্টলি এর কান দিয়ে ওর কান দিয়ে শোনে। কিন্তু যখন আমরা সরাসরি ম্যাডামের কাছে যাই, প্রিন্সিপাল ম্যাডামকে গিয়ে আমরা বলি যে ম্যাডাম আপনি কি কিছু জানেন? ম্যাডাম তখন বলল হ্যাঁ আমি তো হালকা হালকা অনেক খবরই পেয়েছি, কিন্তু কি হয়েছে তোমরাই বলো। তখন ম্যাডামকে পরিষ্কার আমরা বললাম যে ম্যাডাম আমাদের সাথে এরকম হচ্ছে। আমরা 3 জনই যাই, আরও দুটো যে টিচার ছিল ওনারা 2 জন আর আমি। যখন গিয়ে বললাম, ম্যাডাম তখন বলল যে কি বলবো বলো, স্কুলের মধ্যে যদি এই জিনিসটা ছড়াছড়ি হয়, কথাটা ধরো কোনো কারণে কোনো স্কুলের বাচ্চা জেনে গেল, তো জিনিসটা খুব খারাপ দিকে যাবে। একটা স্কুলের বদনাম হবে, অনেক বাচ্চা এখান থেকে আদার্স স্কুলে চলে যাবে, তারপরে বাচ্চাদের মনের মধ্যে একটা ভয় খেলবে, তারা স্কুলে আসবে না, ঠিকমতো পড়াশোনা করবে না, তাদের সাথেও এরকম হতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমাদের একটু খুব ভালো করে দেখা দরকার যে এটা কেন হচ্ছে। তারপর ম্যাডাম বললেন, প্রিন্সিপাল ম্যাডাম, যে দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যারা যারা এখানে উপস্থিত নেই তাদেরকে জানিয়ে দেবে যে রোববার দিনকে সকাল 11টা-12টার দিকে সবাই আসবে। রোববার দিন ছুটি থাকে, তো যেহেতু স্কুলের বাচ্চারা থাকে না, সেই দিনকে তোমরা সবাই স্কুলে আসবে। আমি একজনের সাথে যোগাযোগ করছি, তাকে জ্যোতিষী, তাকে আমি স্কুলে নিয়ে আসবো, তোমরা সবাই আসবে, ঠিক আছে? তো সেরকমভাবে আমরা বললাম ঠিক আছে। সেদিন যেদিন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এই কথা বলে সেদিন ছিল ফ্রাইডে, শুক্রবার, তো শনিবার রোববার। তো বললাম ঠিক আছে, আমরা এসে যত আদার্স টিচার ছিল সবাইকে বলে দিলাম যে প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে বলেছেন যে এরকম রোববার দিনকে 11টা-12টার দিকে সবাই যেন প্রেজেন্ট থাকে। তো সবাই বললো ঠিক আছে। তারপর 2 দিন পার হয়, রোববার আসে। রোববার দিনকে আমার হাজব্যান্ড, যেহেতু ওনারও ছুটি থাকে অফিস, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে সেদিনকে স্কুলে যায়। আমরা সবাই যাই, গিয়ে একটা জায়গায় আমরা বসে আছি, স্টাফ রুমে না, তার বাইরে একটা রুমে, ক্লাসরুমে আমরা সবাই বসে গল্প করছি। প্রিন্সিপাল ম্যাম আসলেন, একজন অ্যাস্ট্রোলজার, উনি একজন জ্যোতিষী, খুব নাম করা, যদিও উনি 3 বছর আগে মারা গেছেন। এখানে আমি নামটা বলছি না, অনেকে হয়তো বুঝতে পারবে, উনি মারা গেছেন। তো ওনাকে নিয়ে আসলেন। আসার পর তখন উনি পুরো স্কুলে যে কক্ষগুলো আছে সব ঘুরে দেখলেন, একদম 3 তলা থেকে একদম নিচ ঘুরে দেখার পর উনি বললেন যে এই স্কুলটা দূষিত হয়ে গেছে। দূষিত হয়ে গেছে মানে আমাদের যে টিচার মারা গেলেন, ওনারই আত্মা নাকি ওই স্কুলের বসবাস করছে। সে নাকি ওখান থেকে যেতে পারেনি, কারণ স্কুলে কোনো রকম কিছু তো ক্রিয়াকর্ম করা হয়নি। উনি মারা গেছেন, ডেড বডিটা নামানো হয়েছে, তারপরে তো আমি 1 মাস যাইনি, জানি না তারপরে কি কি ওই স্কুলে হয়েছে। কিন্তু ওই অ্যাস্ট্রোলজার যিনি এসেছিলেন, জ্যোতিষী, উনি তান্ত্রিকও, উনি বললেন যে এখানে ওনার আত্মাই ঘোরাফেরা করছে।
আর ওনার আত্মা যেহেতু উনি স্কুলটা দূষিত হয়ে গেছে, উনি যেহেতু উনি এখানে সুসাইড করেছেন, ওনার আত্মাটাই সবাইকে ক্ষতি করার চেষ্টা করছে, ধাক্কা মারছে, এরকম ক্ষতি করার চেষ্টা করছে। তবে এইটা ভালো করে একটা হোমযজ্ঞ করতে হবে, স্কুলের মধ্যে হোমযজ্ঞ করতে হবে। কারণ শুধু শুধু টিচার তো না, টিচার্সরা না, শুধু ওখানে তো অসংখ্য বাচ্চা পড়ে, প্রায় 3000-এর উপরে বাচ্চা আছে ওখানে, ক্লাস 4 থেকে একদম ক্লাস আপ টু 12 পর্যন্ত। 3000-এর বেশি হবে ওখানে, এতগুলো বাচ্চা রয়েছে, তাদেরও তো একটা রিস্ক আছে লাইভের। তারপর আমাদের প্রিন্সিপাল ম্যাম যা সিদ্ধান্ত নিলেন, উনি বললেন ঠিক আছে আগামী রবিবার আপনি আসুন, যা লাগে আমি সব এনে রাখবো, আপনি এসে হোমযজ্ঞ যেটা করবেন করেন, যেন এই জিনিসটা দূরে সরে যাক। তখন বলল যে টিচার মারা গেছেন, ওনার বাড়ির লোকও সেই দিন যেন উপস্থিত থাকেন, আর ওনার একটা বড় ফটো নিয়ে আসতে বলা হলো। তারপর যথারীতি সেরকমভাবে আগামী রবিবার আসে, সেই রবিবার দিন স্কুলে হোমযজ্ঞ সব কিছু করার জন্য পুরো তৈরি। আর বলে রাখি, সেই হোমযজ্ঞ যেটা হচ্ছিল সেটা 3 তলার উপর হচ্ছিল, যেখানে একটা ছোট্ট করে মঞ্চ করা আছে, যেখানে প্রোগ্রাম হয়, স্কুলের সব প্রোগ্রাম হয়, ফাংশন হয় ওইখানে। তো যেহেতু 3 তলা হচ্ছিল, আমার হাজব্যান্ড আমাকে বারণ করে, বললো দেখো 3 তলার উপর হবে, তুমি এই সময় না যাওয়াটাই তোমার ভালো। তখন আমার 5 মাস, আমি তখন প্রেগনেন্ট। তো আমার তখন হাজব্যান্ড শাশুড়ি মা কোনো মতেই আমাকে মত দিলেন না স্কুলে আসতে। কিন্তু যেহেতুনিক আমার চাকরি, যেহেতুনিক প্রিন্সিপাল ম্যাডাম অনেক করে বলেছে, যেহেতুনিক আমার সাথেও এরকম হামলা হয়েছে 2-3 বার, সেখানে আমাকে উপস্থিত তো থাকতেই হবে। তখন আমি আমার শাশুড়ি মাকে নিয়ে সেদিনকে আসি। আমার হাজব্যান্ডের কিছু কাজ পড়ে যায়, হাজব্যান্ডকে সেদিনকে অনেক চেষ্টা করেও আসতে পারেননি, আমার শাশুড়ি মা আমাকে নিয়ে আসেন, বললো না 5 মাসের তুমি পোয়াতি, তোমাকে এই সময় আমি একা ছাড়তে পারবো না, তুমি আমার সাথে চলো। আসলাম, শাশুড়ি মা আর স্কুলের আমাদের 2জন টিচার আমাকে নিয়ে খুব আস্তে আস্তে উপরে তুলে দেয়। আমি বসে আছি, শাশুড়ি মা আমার পাশে বসে আছেন। আমার ওয়াশরুমে, আমার কিছুক্ষণ পর বসার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে, তো আমাকে আমার শাশুড়ি মা ওয়াশরুমে নিয়ে যায়। এবার যথারীতি আমাকে ওয়াশরুমের গেটের সামনে নিয়ে গিয়ে শাশুড়ি মা বলল যে বৌমা তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম ঠিক আছে। আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি গেটটা লক করি, শিকল মতো আছে ভিতরে ওয়াশরুমের, সেই গেটটা উপর থেকে শিকলটা লাগিয়ে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে যখন আমি বেরিয়ে গেটটা যখন খুলবো, বিশ্বাস করবে না, আমার কোনো মতে হাত উঠছে না। আমার হাত উঠছে না কি, আমার মানে শরীর, ওই যে শিকলটা যে খুলবো টেনে নামাবো, যেটা আমি লক করেছি, সেটা নামানোর জন্য তার কাছে আমি যেতে পারছি না। আমাকে ঠিক এইখান থেকে, মানে বুকের নিচে ঠিক পেটটা এইখান থেকে আমাকে কেউ পেছন দিয়ে, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব করছি পেছন দিক দিয়ে আমাকে কেউ জড়িয়ে পেছন দিকে টানছে, অনবরত পেছন দিকে টানছে। আমি গায়ে জোর দিয়ে ওই গেটটা খোলার জন্য হাতটা বাড়াচ্ছি, কিন্তু ও যে পেছন থেকে টানছে, আমার পেটে প্রচণ্ড চাপ লাগছে। আর সত্যি কথা বলতে তখন আমি মনে মনে ভাবছি যে এখানে আমার গায়ে জোর দেখালে হবে না, কারণ আমার পেটে আমার সন্তান আছে। ও যে পেটটা ধরে আমার পেছন দিকে আমাকে টানছে, আর আমি যে সামনে গেট খোলার জন্য আমাকে টানছি, এইখানে মাঝখানে পড়ে গেছে আমার পেটে থাকা সন্তানটা। চাপের সৃষ্টি হলে ওর তো ক্ষতি হতে পারে। তখন আমি কি করব কিছু না বুঝে তখন মা মা করে আমি চিৎকার করতে থাকি, মা দরজা খোলো, মা দরজা খোলো। আমি শেষ হয়ে গেলাম। আমার শাশুড়ি মা ওপার থেকে গেটের সমানে আমাকে বলছে বৌমা কি হয়েছে, তুমি দরজা খোলো। আমি তখন আর কথা বলতে পারছি না, কারণ আমার সেন্স তখন আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি এতটা ভয় পাই, তার মধ্যে ওরকম আমার প্রেগনেন্ট অবস্থা। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম গেটের মধ্যে অনেকে ধাক্কা মারছে, গেটের মধ্যে অনেকে ধাক্কা মারছে। বিশ্বাস করবে না, আমি যখন মেঝেতে পড়ে গেলাম, আমি যখন মেঝেতে আস্তে করে বসে পড়লাম, আমি পড়ে যাব, আমি জানি যদি আমি উবুর হয়ে পড়ি এখানে আমার বেবি শেষ। আমি অনেক নিজেকে কন্ট্রোল করে যখন আমি এরকমভাবে পড়লাম, আমি
পরিষ্কার দেখলাম বাথরুমের দরজাটা আপনা আপনি খুলে গেল। আমি দেখলাম যখন খুলে গেল, সাথে সাথে সব টিচার্স, প্রিন্সিপাল ম্যাম, এমনকি সেই জ্যোতিষী সবাই তখন আমাকে নিয়ে অস্থির। তখন সাথে সাথে বললো ওকে থাকতে হবে না, বাড়ি পাঠিয়ে দেন। আর যতদিন না এই পরিবেশটা স্কুলের ঠিক হচ্ছে ততদিন ও আর এই স্কুলে এখন আসবে না। তারপর আমি স্কুল জয়েন করি আমার বেবি হওয়ার পর। সব থেকে অবাক করা সেটা হচ্ছে গেটটা কে খুলে দিল। বাথরুমের গেটটা আমি লক করেছি, আমাকে খুলতে দিচ্ছিল না। যখন আমি পড়ে যাই তখন গেটটা কে খুললো? তাহলে যে আমাকে আটকে রেখেছিল সেই কি গেটটা খুলে দিল? এইটা একটা কোশ্চেন মার্ক হয়ে রইল। এখনো পর্যন্ত আমাদের রত্না দিদিভাই বলে, আমি সোনা বোন, আমি বুঝতে পারিনি যে সেই 2002 সালে যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল স্কুলে, আমি আজও পর্যন্ত ভাবি, আমার চোখের সামনে ভাসে যে সেই দরজাটা খুললো কে, আর আমাকে পেছন দিয়ে যে আটকে রেখেছিল সেই বা কে ছিল? যে আটকে রেখেছিল সেই কি খুলে দিল? এখনো পর্যন্ত সেটা মানে উত্তর পাইনি, এখনো পর্যন্ত সেই উত্তরটাই খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, প্রার্থনা করো। আর এতটাও আমি ভীতু না যে ভয় পাবো, তবে হঠাৎ কালকে পাওয়ার কাট ছিল বলে আমি ভয়টা একটু পেয়ে যাই, নালে পারে ওরকম তো হামেশাই হতেই থাকে, আমার এখানে হতেই থাকে। এমনকি এর আগেও তোমরা জানো যেই বাড়িতে আমি ছিলাম, বেঁচে এসেছি, সেই বাড়িতে আমি নিজের চোখে দেখেছি ভাই। আর কি, এটা দিয়েই মনে এখন জোরটা আনছি যে আমি তো নিজের চোখে ঘরে দেখেছি, একটা তুড়ি মারার আওয়াজে আমি ভয় পেয়ে যাবো। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের ঘটনাটা কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবে। আর তোমরা যদি বুঝতে পারো যে সেদিন বাথরুমের ওই গেটের লকটা কে খুলেছিল, তোমাদের যদি কোনো আইডিয়ায় আসে অবশ্যই কমেন্টসে মতামত দিও। আজকে আসলাম, সবাই খুব ভালো থেকো।